দুঃখিত, আমি একসঙ্গে একটি ভিডিওতে এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা করতে চেয়েছি, কিন্তু দুর্ভাগ্যজনক কারণ বশত এটি রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা পর্যন্ত হয়ে রেকর্ডিং অফ হয়ে যায়। এজন্য আমি আবার বোর পরমাণু থেকে শুরু করতেছি। এই বোর মডেল 1913 সালে নিলস বোর নামক এক বিজ্ঞানী রাদারফোর্ড মডেলের যে ত্রুটি, এই ত্রুটিগুলো সংশোধন করে তুলে ধরে। এই সংশোধন করে যে মডেলটি তিনি দেন, সেই মডেলের প্রথমে বলা হয়েছে যে ইলেকট্রনসমূহ নিজ ইচ্ছামতো কক্ষপথে নিজ ইচ্ছামতো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরতে পারে না। তারা নির্দিষ্ট কিছু অনুমোদিত কক্ষপথে ঘুরে। এগুলোর নাম তিনি দেন কক্ষপথ, অরবিট, প্রধান শক্তি স্তর, শেল। এই নামগুলো তিনি দেন। যদি এন এর মান 1 হয় তাহলে প্রথম প্রধান শক্তি স্তর, একে কে দ্বারা প্রকাশ করা হয়েছে। যদি এন এর মান 2 হয় তাহলে দ্বিতীয় প্রধান শক্তি স্তর এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এন এর মান 3 হয় তাহলে এম দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 4 হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তি স্তরগুলো তিনি ব্যাখ্যা দেন, কে এল এম এন। এই শক্তি স্তরগুলোর কথা তিনি বলেন। এবং দ্বিতীয়তে বলা হয় পরমাণুর কৌণিক ভরবেগ। এই পরমাণুর কৌণিক ভরবেগটা কি আসলে? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর সমান এন এইচ ভাগ 2 পাই। এখানে এম কি, ভি কি, আর কি, এন কি, এইচ কি, পাই কি, এগুলো বিশ্লেষণ তিনি দিয়েছে। যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইতে ইলেকট্রন এর ভর। ইলেকট্রনের ভর যে আমরা জানি 9.11 গুণন 10 ইনভার্স 28 অথবা 10 ইনভার্স 31। যদি 31 হয় তবে কেজিতে, আর যদি 28 হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটি গ্রামে। এই ছিল এম কি এটি। এবং এরপর হচ্ছে ভি। ভি হচ্ছে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরে বা যে শক্তি স্তরে ঘুরে সেই শক্তি স্তরের বেগ। এন কি? এন হচ্ছে কক্ষপথ, কত নং কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথ সংখ্যা হচ্ছে এন। এরপর হচ্ছে আর। আর হচ্ছে যে আর হচ্ছে ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে, নিউক্লিয়াস থেকে যে কক্ষপথ পর্যন্ত আছে, এই কক্ষপথ পর্যন্ত দূরত্বটাকে ব্যাসার্ধ বলা হয়। এই ব্যাসার্ধ মান হচ্ছে আর। এটি হচ্ছে মূলত ব্যাসার্ধ। এরপর হচ্ছে পাই। পাই এর মান আমরা জানি 3.1416। এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক নামে এক বিজ্ঞানী আছে। এই বিজ্ঞানীর একটি তিনি একটি ধ্রুবক বের করেন। এই ধ্রুবকটির নাম হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। একে এইচ দ্বারা প্রকাশ করা হয়। এর মান হচ্ছে 6.626 গুণন 10 ইনভার্স 34। এটি হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। প্লাঙ্ক ধ্রুবকের একক হচ্ছে মিটার স্কোয়ার, কেজি ইনভার্স বা কেজি পার সেকেন্ড। এটি হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। এই হলো দ্বিতীয় নং বোরের মডেলের দ্বিতীয় নং দ্বিতীয় নং যে সাফল্য বা দ্বিতীয় নং যে মডেলটি তিনি দেন সেটি হচ্ছে এই কৌণিক ভরবেগ। এরপর হচ্ছে তৃতীয় নং মডেল। বোর মডেলের 3 নং মডেলটি হচ্ছে যে ইলেকট্রন নিউক্লিয়াসকে পরিভ্রমণ করে ঘোরার সময় যখন তারা নিজ কক্ষপথে ঘুরে তখন তারা ইলেকট্রন শোষণও করে না
এবং ইলেকট্রন যখন নিজ কক্ষপথে ঘুরে তখন তারা শক্তি শোষণও করে না এবং বিকিরণও করে না। যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায় তখন শক্তি শোষিত হয়, এবং যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়। এটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের এটি হচ্ছে একটি কক্ষপথ। এই কক্ষপথ থেকে যদি একটি ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায় তাহলে সেক্ষেত্রে শক্তি শোষিত হবে, এবং যখন উপরের কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসবে তখন শক্তি বিকিরিত হবে। এই কথাটি বোর মডেলের 3 নং যে মডেলটি, এই মডেলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এই শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ বের করার জন্য তিনি একটি সূত্র দিয়েছে, HV HC ডিভাইডেড ল্যামডা। তো HV কি, HC কি, ল্যামডা কি, এগুলো ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে। HV মূলত আলোর বেগ। আলোর বেগ আমরা জানি, আলোর বেগ 2.99 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা এটাকে 3 গুণন 10⁸ মিটার পার সেকেন্ড ধরা হয়। এরপর হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক হচ্ছে HV। এর একক অবশ্যই হার্জ অথবা সেকেন্ড ইনভার্স হয়, এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, শোষিত বা বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য। এর একক অবশ্যই মিটার। এই হলো বোর পরমাণু মডেলের 3টি মডেল। এরপর তিনি আরো বলেছে যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন যদি এই আলোর বিকিরণ প্রিজমের মাধ্যমে দেখানো হয় তাহলে সেটি একটি পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়। এই পারমাণবিক বর্ণালী সম্পর্কে তিনি যে কথাটি বলেছে সেটি অবশ্য সীমাবদ্ধতার মধ্যে তার একটি সীমাবদ্ধতার মধ্যে অন্তর্ভুক্ত হয়, যে এই পারমাণবিক বর্ণালী শুধু হাইড্রোজেনের ক্ষেত্রেই হয়, অন্য কোনো মৌলের ক্ষেত্রে হয় না। এরপর হচ্ছে এই বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা। এই বোর পরমাণু মডেল আসলে কি সাফল্য অর্জন করলো এবং কি তার ভুল হলো, এই ভুলগুলোকে বলা হয় সীমাবদ্ধতা, আর যে সফলতা পেল সেগুলোকে বলা হয় সাফল্য। এই বোর মডেলের সাফল্য হচ্ছে তিনটি। এই তিনটি কি কি, সেটি হচ্ছে রাদারফোর্ড যে জিনিসগুলো ভুল করেছে এগুলোর সমাধান করে দেওয়াটাই হলো এর সাফল্য। 1 নং, রাদারফোর্ড বলেছে সৌরজগতের কথা, কিন্তু বোর এখানে সৌরজগতের কথা বলেনি, কিন্তু নির্দিষ্ট কিছু কক্ষপথের কথা বলেছে, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে এই ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে। এটি ছিল বোর মডেলের প্রথম সাফল্য। এবং দ্বিতীয়টি হচ্ছে যে শক্তি শোষিত বা বিকিরিত হবে সেটি কিন্তু রাদারফোর্ড মডেলের মধ্যে কোনো বর্ণনা দেওয়া হয়নি। রাদারফোর্ড মডেলের মধ্যে বলা হয়েছে যে পৃথিবী যেমন সূর্যের চারিদিকে পরিভ্রমণ করতেছে এরকম একটা কেন্দ্রমুখী বলের কথা তিনি বলেছে, যে ধনাত্মক চার্জবাহী প্রোটনের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের একটি আকর্ষণ হয়, এই আকর্ষণকে কেন্দ্রমুখী বল বলে। কিন্তু তিনি শক্তি শোষিত বা বিকিরিতর কথা কোনো বলেনি। এই বোর মডেলের মধ্যে তিনি দ্বিতীয় নং সাফল্যে বলছে যে শক্তি শোষিত অথবা বিকিরিত হয়। এবং তৃতীয় নং যে কথাটি বলেছে রাদারফোর্ড সেই কথাটি বলেনি, যে পারমাণবিক বর্ণালীর কথা রাদারফোর্ড কিন্তু ব্যাখ্যা করেনি,
কিন্তু বোর পরমাণু মডেল সেটি পারমাণবিক বর্ণালীর কথা ব্যাখ্যা করেছে। এই ছিল 3টি সাফল্য। এরপর হচ্ছে সীমাবদ্ধতা। এর প্রথম বোর পরমাণুর প্রথম যে সীমাবদ্ধতা সেটি হচ্ছে যে ইনি যে পারমাণবিক বর্ণালীর কথা বলেছে, এই পারমাণবিক বর্ণালী একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়নি। একাধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয় না বা করা যায় না। এই 2 রঙে বলা হয়েছে মূলত এই সীমাবদ্ধতা, বোরের যে সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা মূলত যে পারমাণবিক বর্ণালী নিয়েই, কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা জিনিস পারমাণবিক বর্ণালী নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। যেমন দ্বিতীয়তে বলা হয়েছে যে এক শক্তি স্তর থেকে যে অন্য শক্তি স্তর গমন করলে যে পারমাণবিক বর্ণালীর একটি মাত্র রেখা পাওয়ার কথা। এখানে একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু একটি মাত্র রেখা পাওয়ার কথা, কিন্তু অণুবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী যন্ত্র দিয়ে পরীক্ষা করলে দেখা যায় যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা এই বর্ণালীগুলো সৃষ্টি হয়। 3 নংয়ে তিনি বলেছে যে বোরের 3 নং যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতায় বোরের পরমাণু মডেল অনুসারে পরমাণুতে শুধু বৃত্তাকার কক্ষপথ বিদ্যমান। তিনি বলছে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন সমূহ ঘোরে, কিন্তু বৃত্তাকার কক্ষপথ ব্যতীত এখানে লক্ষ্য করা যায় যে উপবৃত্তাকার কক্ষপথ লক্ষ্য করা যায়, যে উপবৃত্তাকার কক্ষপথেও ইলেকট্রন ঘোরে। যেমন উপবৃত্তাকার কক্ষপথ হচ্ছে SPDF। এই SPDF সম্পর্কে কোনো ধারণা দেননি এই বোর মডেল। এরপর হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তর, পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। শক্তি স্তর বলতে প্রধান শক্তি স্তর, এই প্রথম কেন্দ্র থেকে প্রথম প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে এবং তৃতীয় প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে, এটি হচ্ছে এই শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এটি দেখাবো এটি কিভাবে হয়। তো কোন শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকবে সেটি কিন্তু বোর বলে দিয়েছে, এবং সেই সূত্রটি হচ্ছে 2n²। যে কোন কক্ষপথ, n বলতে এখানে n এর মান হচ্ছে 1, 2, 3, 4 এরকম চলতে থাকবে, এগুলো দ্বারা বোঝানো হয়েছে কক্ষপথ। এখন প্রথম কক্ষপথ, যদি আমি প্রথম কক্ষপথে ইলেকট্রন দিব, এই ইলেকট্রন কতটি বা প্রথম কক্ষপথে একটি মৌলের কতটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটি আমি চেক করব। এই জন্য সূত্র হচ্ছে 2n²। প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথ হচ্ছে কি, এই কে কক্ষপথে ইলেকট্রন থাকে 2টি, এবং এখানে n এর মান হচ্ছে 1। যদি n এর মান 1 হয় তো 1 এর উপর স্কয়ার করলে হয় 2 গুণন 1 এর উপর স্কয়ার, তো 2a হয়। এখন দ্বিতীয় কক্ষপথ l কক্ষপথে 2 গুণন 2 এর উপর স্কয়ার, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, l কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। এবং সেমভাবে যদি n এর মান 3 হয় তাহলে 3 3 9, 9 দুগুণ 18, তৃতীয় কক্ষপথে থাকবে 18টি ইলেকট্রন এবং n এর মান হচ্ছে 3। এরকম 2 গুণন 4 এর উপর স্কয়ার, 32, এইভাবে চলতে থাকবে ইত্যাদি। তো তখন হবে n প্রধান শক্তি স্তর 32 এবং n এর মান হচ্ছে 4। এই ক্ষেত্রে
ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1 থেকে 18টি মৌলের ইলেকট্রন বিন্যাস এই নিয়মে হয়, কিন্তু 19 থেকে ঊর্ধ্বে যে মৌলগুলো আছে এই মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো আর এই স্বাভাবিক নিয়মে হয় না। এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়ে যায়। সেক্ষেত্রে কেন ব্যতিক্রম হয় আর কিসের জন্য, এটি আমরা ব্যাখ্যা করব যে এটি কিভাবে হয়। আসলে একের ইলেকট্রন বিন্যাস, যেমন হিলিয়াম, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1, এটি কে, প্রধান শক্তি স্তর এল, এম, এন। এরপর হচ্ছে এক হাইড্রোজেন, হিলিয়াম 2, লিথিয়াম 3, 2, 1, বেরিলিয়াম 4, 2, 2। এরকমভাবে আমি পটাশিয়াম দেখাবো, পটাশিয়াম না, আর্গন দেখাই। আর্গনের পর পটাশিয়াম দেখাবো। আর্গন হচ্ছে 18, আর্গনের ক্ষেত্রে 2, 8, 8। এই হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস। এখন পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 19। এই পটাশিয়াম এবং স্ক্যান্ডিয়াম এই দুইটার ক্ষেত্রে আমি দেখাবো। পটাশিয়ামের হচ্ছে 2, 8, 8, 1 এবং ক্যালসিয়ামেরও দেখাবো। ক্যালসিয়ামের ক্ষেত্রে হচ্ছে 22, 8, 8, 2। আমরা জানি তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার, 2 গুণন 3 এর উপর স্কোয়ার, তো হচ্ছে 18। তো আমরা জানি যে তৃতীয় কক্ষপথের ইলেকট্রন ক্ষমতা হচ্ছে 18, কিন্তু আমরা এখানে 8 দিলাম আর অবশিষ্ট 2 এখানে দিলাম কেন? আর এই পটাশিয়ামের ক্ষেত্রে এখানে দিলাম 8, এখানে দিলাম অবশিষ্ট 1। এর কারণ কি? এর কারণ সম্পর্কে জানতে হলে উপশক্তি স্তরের ধারণা থাকতে হবে। তারপরও আমি যতটুকু জানি এই ততটুকুই আলোচনা করব। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে আগে দেখাই। 2, 8, 8, 2, 9। আরেকটি ইলেকট্রন বিন্যাস নেই, ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে 24। ক্রোমিয়াম এগুলোর থেকেও একটু ব্যতিক্রম, এজন্য 2, 8, 1, 13। এই ক্ষেত্রে ক্রোমিয়াম আরও একটু ব্যতিক্রম। আমি যদি এখানে বলি যে আমি বা বিজ্ঞানীরা যদি বলে যে এখানে এই কক্ষপথের ধারণ ক্ষমতা হচ্ছে 18টি, যেহেতু এখানে 18টি ইলেকট্রন নেই, প্রথম কক্ষপথে 2টি এবং দ্বিতীয় কক্ষপথে 8টি দেওয়ার পর অবশিষ্ট থাকে 9টি, এজন্য আমরা চতুর্থ কক্ষপথে 8টি ইলেকট্রন দিয়ে চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে তৃতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন দিব। তাহলে সেক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে দেওয়া হয়েছে 1, তো এখানে যদি আমরা 2 দিতাম তাহলে এইদিকে হতো কত? 8। কিন্তু এখানে আমরা 1 দিয়ে এখানে 8 দিলাম। আর স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে সেক্ষেত্রে 2 দেওয়ার পর অবশিষ্ট 9টি ইলেকট্রন তৃতীয় কক্ষপথে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম। দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আবার 2 দিয়ে এখানে দেওয়া হয়েছে 8। এক্ষেত্রে মোটামুটি ঠিক আছে, যে বইয়ের যে একটা সঙ্গতিপূর্ণ একটা যুক্তি দেওয়া হয়েছে যে যেহেতু 18টি ইলেকট্রন নেই, সেহেতু চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন দিয়ে তৃতীয় কক্ষপথে অবশিষ্ট ইলেকট্রন দিতে হবে। সেক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি একটু ভুল হয় এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটিও একটু ভুল হয়। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমি একটু আমার মতো যেটা আমি বুঝেছি এরকম একটা ব্যাখ্যা দিব যে 18 থেকে যদি 8 বিয়োগ দেওয়া হয় তবে থাকে 10। এই 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 5। এই 5টি ইলেকট্রন যদি 8 এর সাথে যোগ করি
তাহলে হয় 8 5 13, এই 13 দ্বারা এই কক্ষপথটি অর্ধপূর্ণ হয়। এই জন্য এখানে একে অর্ধপূর্ণ করা হলো, এই চতুর্থ কক্ষপথকে অর্ধপূর্ণ করে দেওয়া হলো। এটি ছিল ক্রোমিয়ামের আমার জানা মতে একটি ধারণা। এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে মোটামুটি সম্পূর্ণ ঠিক আছে। স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে যেমন 2টি ইলেকট্রন দেওয়ার পর অবশিষ্ট ইলেকট্রন, এরকম স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়ামের একটু ব্যতিক্রম। ফেরাম, আয়রন, নিকেল, কপার, জিঙ্ক এগুলোর প্রতিটার ক্ষেত্রে এই 2টি করে ইলেকট্রন দিয়ে যতক্ষণ না পর্যন্ত তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে 2টি করে ইলেকট্রন দিয়ে এই তৃতীয় কক্ষপথে অবশিষ্ট ইলেকট্রন বসাতে হবে। তার মধ্যে ব্যতিক্রম হচ্ছে একটি ক্রোমিয়াম, পটাশিয়াম, এই 2টি হচ্ছে মূলত ব্যতিক্রম। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যদি 2টি দিতাম তাহলে তৃতীয় কক্ষপথে হয় 7টি ইলেকট্রন, এখানে 7টি লেখা যাবে না, এই জন্য 1টি দিয়ে 8টি দেওয়া হয়েছে। আর ক্রোমিয়ামের ক্ষেত্রে শেষ কক্ষপথে 1টি ইলেকট্রন দেওয়া হয়েছে, আমরা তো 2টি দিয়ে এখানে 12টি দিতে পারতাম, কিন্তু এখানে 1টি দেওয়ার কারণ হলো এই যে আমি যে জিনিসটা বুঝেছি এই জিনিসটা তুলে ধরলাম তোমাদের কাছে, যে 18 থেকে 8 বাদ দিলে হয় 10, এই 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, অর্ধপূর্ণর জন্য 2 দিয়ে ভাগ করা হয় তাহলে হয় 5, আর এই 5 যদি 8 এর সঙ্গে যোগ করা হয় তাহলে হয় 13, এই 13ই হচ্ছে এই কক্ষপথের অর্ধপূর্ণ। তো একেও অর্ধপূর্ণ করে দেওয়া হলো। এই 2কেও, এখানে তো 2টি ইলেকট্রন গ্রহণ করা, তো 2কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 1, এর এই কক্ষপথেরও অর্ধপূর্ণ হলো, এই তৃতীয় কক্ষপথেরও অর্ধপূর্ণ হলো। এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এই শক্তি স্তরভাবে ইলেকট্রন করলে এই ধারণাটি আমার মাথায় এসেছে, বা আমি এইভাবে বুঝেছি, এইভাবে তোমাদেরকে বুঝালাম। এবং যদি উপশক্তি স্তর আকারে দেখাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। তো এরপর দেখাবো উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস কি আসলে দেখবো। উপশক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস, উপশক্তি স্তর আসলে কি, যেমন আমরা এর আগে শক্তি স্তর জেনেছি কে, এল, এম, এন। তো এই কে এর উপশক্তি স্তর হচ্ছে 1s। উপশক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর আছে? এস, পি, ডি, এফ। এই এস, ডি, পি, ডি, এফ এগুলো কতটি করে ইলেকট্রন ধারণ করতে পারে সেটি আমরা দেখি। এস 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, পি 6টি ইলেকট্রন, ডি 10টি ইলেকট্রন, এফ 14টি ইলেকট্রন। তো এই কে যে প্রথম শক্তি স্তর আছে, প্রধান শক্তি স্তর, এর উপশক্তি স্তর হচ্ছে 1s স্কয়ার। এল যে দ্বিতীয় শক্তি স্তর আছে, এই দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর হচ্ছে 2s স্কয়ার 2p6। তাহলে এখানে এস এর ধারণ ক্ষমতা এবং পির ধারণ ক্ষমতা বসাই দিলাম। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে এল এর যে ধারণ ক্ষমতা আছে 8টি, তাহলে এই 2 আর 6 যদি যোগ করি তাহলে হয় এই 8। এবং কে এর যদি আমরা এখানে তো যোগ করার মতো কিছুই নেই, তাহলে এস এর উপর আছে 2, তাহলে এই কে এর ধারণ ক্ষমতা আছে 2টি, অথবা এর উপশক্তি স্তর যদি দেখি তাহলে 1s স্কয়ার। এল এর ধারণ ক্ষমতা 8টি, এই 8টি আবার উপশক্তি স্তর আকারে কিভাবে আছে এস, পি, ডির মধ্যে, সেটি এস এর মধ্যে 2টি, পির মধ্যে 6টি। এরপর হচ্ছে এম, এম এর মধ্যে আছে 3s, 3p, 3d। এই তিনটা মিলিতভাবে হচ্ছে এম কক্ষপথ। এই কক্ষপথে এস এর ধারণ ক্ষমতা 2টা, পির ধারণ ক্ষমতা 6টা, ডির ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। তো এখানে হচ্ছে 18টি। এরকমভাবে এন এর ধারণ ক্ষমতা 32টি, এই 32টি এস, পি, 4s, 4p, 4d, 4f, এইভাবে এন এর হচ্ছে 32টি, 4s 2, 4p 6, 4f 4d 10, 4f 14। এইভাবে এখানে ধারণ ক্ষমতা হচ্ছে 32টি। তো এই ধারণ ক্ষমতা
শুধু ধারণ ক্ষমতা থাকলেই হবে না, যে এখানে এই কক্ষপথগুলোতে কিভাবে ইলেকট্রন প্রবেশ করবে সে সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করবে সেজন্য একটি নিয়ম আমরা সকলেই জানি, বা সকলেই আমরা যখন শিখেছি আমাদের টিচাররা বলেছে যে এই নীতিটাকে বলা হয় লাঙ্গল নীতি। তো আমিও এই জিনিসটাই বললাম যে এটা লাঙ্গল নীতি, যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। তো 1s সর্বপ্রথম ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণের উপর ভিত্তি করে একটি ছক তৈরি করা হয়েছে এবং এই ছকটি বইয়ের মধ্যেও অন্তর্ভুক্ত আছে। প্রথম ইলেকট্রন গ্রহণ করবে 1s, এরপর অবশিষ্ট ইলেকট্রন গ্রহণ করবে 2s। যেহেতু এই দিকে আর কোনো কক্ষপথ নেই, আবার প্রথম থেকে গ্রহণ করবে 2p এবং এরপর গ্রহণ করবে 3s। এরপর কোনো কক্ষপথ নেই, আবার প্রথম থেকে গ্রহণ করবে 3p 4s। এরপর কোনো কক্ষপথ নেই, এজন্য 3d। এরপর হচ্ছে 4p, এরপর হচ্ছে 5s। এইভাবে কোণা বরাবর, যে কর্ণ বরাবর এই জিনিসগুলো প্রতিটা কক্ষপথে গ্রহণ করবে। এগুলো মনে রাখার জন্য একটি ছন্দ লেখা যায়, s 2s 2p, এখানে লিখি 1s 2s 2p 3s 3p 4s 3d। এই এসতে যদি আমরা বলি এস শোনো শোনো পাপ্পু, শোনো পাপ্পু শোনো দুষ্ট, এরপর হবে 4p দুষ্ট পাপ্পু। এরপর হচ্ছে আবার 5s শোনো পাপ্পু, 5s এর পর হচ্ছে 4d শোনো দুষ্ট পাপ্পু 4d 5p। এইভাবে ছন্দ আকারেও এই জিনিসটা মনে রাখতে পারো। তো এখন এই যে উপশক্তি স্তরগুলোর কিভাবে ইলেকট্রন গ্রহণ করবে এটি আমি দেখাবো। যেমন এখানে একটু ব্যতিক্রম আছে, যে আমি এখানে লিখলাম m এর মধ্যে 3s স্কোয়ার 3p6 3d 10, কিন্তু এখানের মধ্যে আমি কিন্তু সেটি লিখিনি। এখানে 1s 2s 2p মোটামুটি এইদিকে ঠিক আছে, এরপর 3sও ঠিক আছে, 3pও ঠিক আছে। এরপর হচ্ছে 4s, কেন এই 3d এর জায়গায় আমি 4s বসালাম এবং 4s এর জায়গায় 3d কেন বসালাম, এটি মূলত এর আগে যে শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস যে একটু ব্যতিক্রম পাওয়া গেছে, এই ব্যতিক্রমটাই মূলত এখানে তুলে ধরা হয়েছে এই উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসে। উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস থেকে মোটামুটি এই জিনিসটি ক্লিয়ার। তো এটি আমি দেখাবো কিভাবে করতে হয়। তো এখন দেখাবো ইলেকট্রন বিন্যাস, সবগুলো দেখাবো না, আমি সোডিয়াম থেকে শুরু করে এই দিকেরগুলো দেখাবো। 1 1 সোডিয়াম হচ্ছে 11, এখানে প্রথম কক্ষপথ হচ্ছে 1s, দ্বিতীয় কক্ষপথ 2s এবং 2p, তৃতীয় কক্ষপথ 3s 3p 3d। কিন্তু আমি যে ছন্দটি বলেছি অথবা যে ইলেকট্রন গ্রহণের যে একটা ছক দিয়েছি, এর মধ্যে ইলেকট্রন গ্রহণের ক্ষমতা 3d থেকে 4s এর বেশি, অথবা 3d শক্তি বেশি এবং 4s এর শক্তি কম। এজন্য এখন দেখি এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হয়। 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p 6, কয়টা হলো
2 2 4 আর 6 10, আর একটি থাকে, এই একটি হচ্ছে 3s। এটি হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। এরকমভাবে যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখানো হয় তাহলে হয় 1s 2s 2p 3s 3p 3d 4s 3d 2 2 6 2 6। এই হলো পটাশিয়ামের এই 3ডিতে শেষের ইলেকট্রনটি 3ডিতে না গিয়ে পড়েছে যায়। এর কারণ যদি আমি বলি যে ওই ছক থেকে দেখা যায় যে আসলে তীর চিহ্ন, ওই তীর চিহ্নের উপর ভিত্তি করে 3s উপরে 3d উপরে থাকা সত্ত্বেও 4s আগে ইলেকট্রন নেয়, কারণ 3pর পরেই এর অবস্থান। এভাবে বললে হবে না, এর এর একটি ব্যাখ্যা দিতে হবে বা এটিকে প্রমাণ করে দিতে হবে যে কেন এই পটাশিয়ামের ইলেকট্রনটি শেষের ইলেকট্রনটি 3ডিতে না গিয়ে 4s যায়। এখানে যে 3ডির শক্তি বেশি এবং 4sের শক্তি কম, এটি আমরা কিভাবে বুঝবো বা কিভাবে স্যারেরা বুঝবে, এটিকে কিন্তু বুঝাতে হবে যে কিভাবে এই 3ডির শক্তি বেশি এবং 4sের শক্তি কম। এই শক্তি নির্ণয় করার জন্য একটি n+l এর নীতি আমরা লক্ষ্য করতে পারি এই নবম দশম শ্রেণীর বইয়ে। অথবা আউটবাউ নামে এক বিজ্ঞানী আছে, এই বিজ্ঞানী কিন্তু বলেছে যে যার শক্তি কম সেই ইলেকট্রন আগে গ্রহণ করে, আর যার শক্তি বেশি সেই ইলেকট্রন পরে গ্রহণ করে, অবশিষ্ট ইলেকট্রন সেই উচ্চ শক্তি স্তরে যায়। তো এই ক্ষেত্রে 3ডির শক্তি বেশি, এই শক্তি বেশি আমরা n+l এর নীতি অনুসারে বের করতে পারি। এই n+l এর নীতি অনুসারে যে শক্তি, সহকারী শক্তি স্তর, যে কোয়ান্টাম সংখ্যা আছে, কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যেহেতু নবম দশম শ্রেণী